আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক অ্যাটাক, অহেতুক চিন্তা, মৃত্যু ভয়, দূরে ভয় লাগে, শরীর নিয়ে টেনশন ইত্যাদি রকমের আপনারা সমস্যার মধ্যে ভুগছেন বিধায় এই ভিডিওটি ক্লিক করেছেন। তো আমি ভিডিওর মধ্যে এই সমস্ত সকল সমাধান দিয়ে দেবো ইনশাআল্লাহ যতটুকু পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এর আগে আমি কথাটা বলে নিচ্ছি যে এই চ্যানেলটিতে এখনও 50 সাবস্ক্রাইবার হতে বাকি আছে। যদি 50টা সাবস্ক্রাইব হয় তাহলে আমি লাইভের মাধ্যমে সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো। আপনাদের অজানা প্রশ্নের উত্তর দিতে পারবো আমি লাইভ চ্যাটের মাধ্যমে। তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো শুরু করি অ্যাংজাইটি ওসিডি নিয়ে। তো অ্যাংজাইটি ওসিডি কি? এটা একটি সাধারণ একটি রোগ, কিন্তু আমরা মানুষজন এটাকে অনেক বড় করে তুলি এই রোগটাকে। প্রথমত হচ্ছে এই রোগ থেকে আপনি আমি সবাই সুস্থ হয়েছি বা হব। যেমন আমি আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি। ঠিক এতটুকু সুস্থতার মধ্যে মানুষ যদি সুস্থ হয় তাহলে মনে করেন যে এই রোগীর আলহামদুলিল্লাহ বললে বাধ্য হবে, কারণ স্বাভাবিক লাইফেই চলে যাওয়া যায়। যে আসলেই হয়তো বা আপনারা অনেক কষ্ট ভোগ করছেন, আপনারা বুঝতে পারতেছেন না কী করবেন না করবেন, অনেক কিছু ট্রাই করছেন, কিন্তু দেখেন আপনি যতই ট্রাই করেন, যতই ভিডিও দেখেন, মেডিসিন খান, আপনি কোনো মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারে না দেখেন বা কাউন্সেলিং না করান, তাহলে এটা থেকে বেরোনো প্রায় অসম্ভব। একা একা আমিও চেষ্টা করেছি, বেরোতে পারি নাই। পরবর্তীতে কাউন্সেলিং করেছি বিদায় সুস্থ হয়েছি। তো এটাই, মানুষকে আল্লাহ তাআলা, মানুষ যতটুকু সহ্য করতে পারে আল্লাহ তাআলা তাকে ততটুকুই কষ্ট দেয়, এর বাইরে দেয় না। আর কষ্ট দেয় কী জন্য? তার ভালোর জন্যই। মানুষকে অসুস্থ করে যে মানুষ সুস্থতা বুঝতে পারে এবং আল্লাহ তাআলার কাছে অসুস্থ হওয়ার পরে যখন সুস্থ হয় তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আর অসুস্থতার মধ্যে আল্লাহ তাআলাকে ডাকে। তো এটাই, তো আল্লাহ তাআলা মৃত্যুবোধের সকল অসুস্থর সমাধান দিয়ে দিয়েছে। এটাও মনে করেন যে একটা রোগ, আর এই রোগ থেকে কেউ মারাও যায় না বা পাগল হয় না। হয়তো বা আপনার মাথার মধ্যে যে ব্যালেন্সগুলো ইনব্যালেন্স হয়ে গেছে, হরমোনগুলো ইনব্যালেন্স হয়ে গেছে বিদায় আপনার মাথাটা বারবার লাগতেছে বা টলমল করতেছে, মনে হইতেছে কী না কি জানি ভিতরে হয়ে গেছে, মগজের ভিতরেই আপনার মনে হইতেছে আপনি এখনও মারা যাবেন, 2 দিন পরে, 1 মাস পর, 1 বছর পর আপনি মারা যাবেন। যা সেটা চিন্তা, হ্যাঁ এটা আমি মানতেছি যে আপনার মগজের ভিতরে, মাথার ভিতরে একটু খারাপ লাগতেছে, এটা আপনার ওই হরমোন ইনব্যালেন্স হয়ে যাওয়ার কারণে, এটা স্বাভাবিক বিষয়, এটা হয়। দেখবেন আপনারা ক্রিকেট খেলেন, ক্রিকেট খেলার পরে মনে করেন যে যখন জিরানে তো অনেক সময় মনে করেন যে মাথাটা একটু চেপে ধরে মগজটা, বা দৌড়াদৌড়ি করেন ফুটবল খেলার পরে, জিরানের পর ওঠার সময় মগজটা একটু চেপে ধরে। তো ওইটাই, পাশাপাশি আপনার এই জিনিসটা দেখবেন আপনাদের যখন জ্বর হয়, ঠিক আছে, যখন বিছানা থেকে আপনারা ওঠেন, ওঠার সময় দেখবেন আগে যখন সুস্থ ছিলেন আর কি, আপনাদের মাথাটা কীরকম যেন চেপে তো ছিল না, ঠিক আছে। তো ওইটি আর কি হয় অ্যাংজাইটির সময়, কিন্তু এটা একটু লাগাতার হইতে থাকে, জাস্ট এতটুকুই। তো ওইটা শেষ হলে এটা আপনার শেষ হইব, কিন্তু মানুষ বোঝে না কীভাবে এই জিনিসটা থেকে বের হইতে হইব, রিকভার হইতে হইব। তো প্রিয় দর্শক, আমি কীভাবে এটা থেকে বের হয়েছি এটা নিয়ে কথা বলবো। দেখেন, আমি আজ থেকে আরও 1.5-2 বছর আগে এটার মধ্যে ছিলাম। প্রথম আমার প্যানিক অ্যাটাক হয়েছিল, তো আমি মনে করছি এটা মাথা ঘুরাইছে বা ওরকম আর কি। তো ওইটা থেকে পরে 6 মাস ওরকম বড় কোনো সমস্যা হয় নাই, কিন্তু মাঝে মাঝে চক্কর মারতো আর কি। আমি মনে করতেছিলাম হয়তো বা ঘুমটুম কম হয়েছে বিধে এরকম লাগতেছে, মাথা একটু চক্কর মারতো এই। তো পরবর্তীতে এই আরও একদিন কাজের সময় আর কি জিনিসটা হয়, এই প্যানিক অ্যাটাক বা মানে বের হইলে কীরকম জানি মাথাটা লাগতো আর কি, মাথা ঘুরাইতো, মাথা উঁকতে হইতো মুইতো। তো আমি বাসার মধ্যে বই থাকতাম, ভালো লাগতো আর কি, শুয়ে থাকলে ভালো লাগতো, আবার বাইরে গেলে মনে করেন যে ব্যথা ব্যথা এগুলো শুরু হয়ে যেত। তো এরকম করতে 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 শেষ পর্যন্ত মাথার মধ্যে এরকম যন্ত্রণা, আমি বাসার মধ্যে শুয়ে রয়েছি, কাজও যেতে পারতাম না। তো শেষ মুহূর্তে মনে করেন যে আমি ইউটিউবে ঘাটাঘাটি করি এই রোগ বিষয়ে, কয়েকদিন ভিডিও দেখি। তো একজন কাউন্সিলর ছিল, উনি ভালোই পরামর্শ দিতেন, তো ওনার কাছ থেকে আমি কাউন্সিলিং করি। করতে করতে আমি উনি খুব কয়েক ক্লাস করছিলাম। পরবর্তীতে
অনেকটাই আমার বোঝা হয়ে গেছে এই সম্পর্কে। বিশেষ করে আমার দূরে যাওয়ার যে বয়টা, ওইটা মনে করেন যে কাটছে কীভাবে, ওইটাই আমি বলতেছি। যে আমাকে যিনি কাউন্সিলিং করাইছে, উনি আমাকে বলছে যে হাসান, তুমি দূরে যাওয়ার যে ভয়টা দেখো, নাগরদোলার মধ্যে উঠলে প্রথম প্রথম মানুষ ভয় পায়। যখন নাগরদোলার মধ্যে একবার উঠে যায়, পরবর্তীতে যতবার ওঠে তার সেই ভয়টা কেটে যায়, ভয় লাগে না। ঠিক দূরে যাওয়ার ভয়টা এরকম। তোমার এখন ডিসঅর্ডার হয়ে গেছে, হয়তো চিন্তা করতেছো। তুমি যদি একটু দূরে যাও, সকালবেলা উঠে এই মাথা ভার নিয়ে মানতেছি, যখন যাইবা তোমার বুক ধরপড় করবো, কারণ তুমি অভ্যস্ত হয়ে গেছো এটার প্রতি। নিজের মাইন্ডকে এইভাবে বুঝাই ফেলছো যে দূরে গেলে কিছু হয়ে যাইব, যে তোমার মাইন্ড এটাই বিশ্বাস করতে হবে। আসলে তুমি কয়েকবার যদি যাই ট্রাই করতে থাকো, এগুলো আর হইব না। এটা একটু একটু করে কমে যাবো। তো যেই বলা সেই কাজ, আমি একটু একটু করে বেরোইছি। প্রথম দিন 20 হাত, এরপর ধরেন 1 মিনিটের রাস্তা, পরবর্তী 5 মিনিটের রাস্তা, পরবর্তী দিন 10 মিনিটের রাস্তা। মানে এই কয়েকদিন আমি প্রথম দিন দিয়ে স্টার্ট করছি, যেরকম খারাপ লাগছে ঠিক সেরকম যে কয়দিন দূরে দূরে গেছি, এই জিনিসটা আস্তে আস্তে কমতে থাকছে। কমতে কমতে একটা সময় প্রায় আমি একা একা সব জায়গায় যেতে পারছি। কোনো মাথা ব্যথা হয় নাই, ভয়ও লাগে নাই, কিচ্ছু হয় নাই। তো দূরে যাওয়ার ভয়টা ঠিক এভাবে করছে। এরপর উনিও আরও অনেক রুটিন দিছে। রুটিনের মধ্যে ছিল সকালবেলা উঠে যারা যেই ধর্মের লোক ছিলেন তারা সেই ধর্মের ইবাদত করব, উইঠা কুসুম গরম পানি খাইব, এবং ড্রাই ফ্রুট যেগুলো বাদাম জাতীয় খাবার, বুট আগের দিন রাত্রে ভিজে দিব, পরের দিন সকালে ওই ভেজা বুটটা খাইব, ঠিক আছে। আর ওই বাদাম জাতীয় খাবারগুলো ওইগুলো খাইব, বাদাম, যে ধরনের বাদাম আর কি, এগুলো খাইয়ে মনে করেন যে সকালবেলা বের হইব এক্সারসাইজ করার জন্য। তবে রুটিনের মধ্যে এটা দেওয়া ছিল যে 7টার আগে ঘুম থেকে উঠতে হইব। 6টা বা 5টা, 5:30টার দিকে বা নামাজের পরে উঠা যদি আপনারা হাঁটাহাঁটি করেন, দৌড়াদৌড়ি করেন, কমসে কম আপনার 1 ঘন্টা সময় দিতে হইব। আইসে মনে করেন যে এক্সারসাইজ করবেন, পিটি যদি পারেন তো পিটি করবেন, হাঁটাহাঁটি করবেন, দৌড়াদৌড়ি করবেন, এবং যদি পারেন এক্সট্রাভাবে আরও আধা ঘন্টা যদি মেডিটেশন করতে পারেন, ধ্যানও বইতে পারেন, ওইটা মনে করেন যে প্লাস। মেডিটেশন হইতে মানে ধ্যান। তো আগের 1 ঘন্টা এক্সারসাইজ আর হচ্ছে আধা ঘন্টা হচ্ছে কি মেডিটেশন, এই 1.5 ঘন্টা যদি সময় দিতে পারেন প্রতিদিন, দেখবেন খুবই ভালো একটা উন্নতি হবে আপনার। বিশেষ করে আপনার এই এক্সারসাইজ করলে তো যে আমাদের হরমোনটা ইনব্যালেন্স হয়ে গেছে, ওইটা মনে করেন যে ভালো একটা ব্যালেন্সের মধ্যে এসে পড়বো। আর এটা মনে করেন যে আপনি এই 10 দিন 15 দিন যদি করেন তো ওইরকম কোনো ফিল পাইবেন না। যখন দেখবেন 1 মাস 1.5 মাস হয়ে গেছে কন্টিনিউ করতে থাকতেছেন, তাহলে মনে করেন যে এটার যে একটা বেনিফিট ওটা বুঝতে পারবেন। এক্সারসাইজের মাধ্যমে যে একটা খুবই ভালো একটা কাজ করে, তো ওই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তো আমাকে এই জিনিসগুলো দিছি, পরে সকালবেলা আসতাম, এক্সারসাইজ করে বাসার মধ্যে 9টার দিকে খাওয়া দাওয়া করতাম। খাবারের মধ্যে আপনার তেল জাতীয় খাবার বা ভালো অখাদ্য যেগুলো আছে, যেগুলো শরীরের জন্য ক্ষতি করে, ওইগুলো খাইতাম না। যেগুলো শাকসবজি আছে, ফলমূল আছে, টক দই, এগুলো খাইতাম। এগুলো মনে করেন যে ভালো খাবারের মধ্যে পড়ে, তো ওইগুলো খাইতাম। পরবর্তীতে রুটিনের মধ্যে ছিল যে আমি যদি পড়ালেখা করি তো মনে করেন যে স্কুলে যাইতাম, কষ্ট হইব ঠিক আছে, কিন্তু ওই যে একটু একটু করে দূরে যে বয়গুলা ওইগুলো কাটা রাখতে হইব, স্কুলে যেতে হইব। পড়ালেখা ওরকম না করলেও ধ্যান করে বসে থাকতে হইব। স্যার ম্যাডামকে বলতে হইব যে ঠিক আছে আমার সমস্যা, স্যার ম্যাডাম আমাকে জাস্ট ওরকম চাপ দেন না, আমি বসে থাকতেছি। যখন সুস্থ হয়ে যাবো তখন মনে করেন যে আমাকে পড়ালেখা এগুলো ধরেন। এখন শুধু আমি স্কুলে এসে বসে রয়েছি। আর যারা চাকরি বাকরি করেন তারা কাজে যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের যে বস ওনাদেরকে বলবেন যে একটু সমস্যা, চাপটা কম দিতে, মানে কষ্ট হইব ঠিক আছে, আপনার অসহ্যের বাইরে যাবো। তারপর আপনার চেষ্টা করবেন, কারণ এটা একটা প্যাটার্ন, এই প্যাটার্ন থেকে বের হইয়া ভালো একটা যার মধ্যে আসতে রিকভার হইতে হবে। সোজা কথা, আমাদের যে বাজে একটা অভ্যস্তার মধ্যে আমরা প্যাটার্ন হয়ে গেছি, পড়ে গেছি, ভিতরে ঢুকে গেছি বাজে অভ্যাসের, এই বাজে অভ্যাসটা মনে করেন যে আপনার ভেঙে দিতে হইব। তো ওইভাবে আর কি ভাঙতে হইব। তো যারা নাকি কাজ করেন তারা কাজে যাইবেন, কাজ শেষে বাসায় আসবেন, বাসায় এসে আর ওই বাসায় যারা 1টার দিকে আসেন তারা তো মনে করেন খাওয়া দাওয়া করবেন। আর যারা অফিস করেন একবারে শেষ করে আসেন, তারা অফিসে খাবার খাবেন, যেসব খাবার ভালো, শাকসবজি খাবার, এইসব খাবার নিয়ে যাবেন। তারপর আবার